আরএসএস এর সরসংঘ চালক বা আরএসএস এর প্রমুখ প্রধান। আরএসএস যারা বিজেপির আইডিওলজিক্যাল সোর্স, সেই আরএসএস এর গ্রিন সিগন্যাল ছাড়া কোনো বড় সিদ্ধান্ত বিজেপিতে কিন্তু হয় না। এবং তার ফলে কে হবেন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, কে হবেন কোনো রাজ্যে বিজেপির প্রমুখ, কে হবেন প্রধানমন্ত্রী, এই সব সিদ্ধান্তে যেই মানুষটির শিলমোহর প্রয়োজন, যার শিলমোহর প্রয়োজন, তিনি বসেন নাগপুরে। আরএসএস এর প্রমুখ সরসংঘ চালক মোহন ভাগবতের গ্রিন সিগন্যাল ছাড়া বিজেপিতে কোনো বড় সিদ্ধান্ত হওয়া কিন্তু পসিবল নয়। সেই জায়গায় দাঁড়িয়ে এত মাস হয়ে গেল, মেয়াদ উত্তীর্ণ, কিন্তু বিজেপি সর্বভারতীয় স্তরে তাদের সর্বভারতীয় সভাপতি এখনো পর্যন্ত ডিক্লেয়ার করতে পারেনি। অনেক বিড়ম্বনার পরে গত ডিসেম্বরে আপনারা জানেন পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি মেয়র শেষ হয়ে গেছিল সুকান্ত মজুমদার, কিন্তু তিনিও এক্সটেনশনে ছিলেন। এবং শেষমেশ এই রিসেন্টলি আমরা জানি শ্রমিক ভট্টাচার্যর নাম ঘোষণা করা হয়েছে। সেই শ্রমিক ভট্টাচার্যর নাম ঘোষণার পেছনেও আরএসএস এর প্রচ্ছন্ন প্রভাব রয়েছে। শ্রমিক ভট্টাচার্য যিনি নিজে আরএসএস থেকে উঠে এসেছেন, যিনি অনেকদিন আরএসএস এর সাথে যুক্ত ছিলেন, আরএসএস এর স্বয়ংসেবক, এবং সেখান থেকে আজ তিনি রাজ্যে বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা পেয়েছেন। ঠিক তেমনভাবে আপনারা ভেবে দেখুন কতবার মোহন ভাগবত নিজে এসেছেন, সোমাচ্ছ যে রিসেন্টলি তিনি এসেছিলেন, তিনি একাধারে 10 দিন পশ্চিমবঙ্গের বুকে ছিলেন। আরএসএস কিন্তু পশ্চিমবঙ্গেও খুব গুরুত্বপূর্ণভাবে দেখছে এবং পশ্চিমবঙ্গে যেভাবে বিজেপি চলছে, বিজেপির পারফরমেন্স, যেভাবে একের পর এক নির্বাচনে পরাজয় হচ্ছে, সেটা নিয়ে কিন্তু বিজেপি যথেষ্ট ভাবিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ছবি আপনাদেরকে দেখাবো। 11 বছর প্রধানমন্ত্রী থাকাকালীন এই প্রথমবার এবছর মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকাকালীন আরএসএস এর হেডকোয়ার্টারে যান। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং আপনাদের বোঝাবো যে কেন 11 বছর সময় লাগলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরএসএস এর হেডকোয়ার্টারে যেতে। তিনি আগেও যেতে পারতেন, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে 11 বছর পর তিনি স্বয়ং আরএসএস এর হেডকোয়ার্টারে গেলেন এবছরে মার্চ মাসে। আমি পিসিআরকে বলবো সেই ছবিটা একবার তুলে ধরতে। এই সেই ছবি দেখতে পাচ্ছেন, একদিকে প্রধানমন্ত্রী আর অন্যদিকে রয়েছেন মোহন ভাগবত। ভারতবর্ষের রাজনীতির বলয় দুই, যদি বাইপোলারিটি বলা হয়, দুটো পোল, তাহলে এই দুজন কিন্তু সেই দুই ব্যক্তি। মানে হিন্দুত্ব, রাইট উইং যে গোষ্ঠী, তার মধ্যে দুই ক্ষমতার কেন্দ্র বা ক্ষমতার বলয় এই দুই মানুষের হাতে। মোহন ভাগবত লো প্রোফাইল, হাই সিকিউরিটি নিয়ে ঘোরেন, হাই থ্রেট পারসেপশন, কিন্তু জীবনযাপন খুবই যাকে বলা হয় লো প্রোফাইল। তিনি একেবারে আইডিওলজিক্যাল একজন মানুষ, যে আরএসএসকে এগিয়ে নিয়ে চলেছেন এবং দেশে আরএসএসের প্রভাব এবং প্রতিপত্তি কিভাবে বিস্তার করা যায় এবং কিভাবে হিন্দুত্বের যে আইডিওলজি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটার কাজ প্রতি মুহূর্তে করে আসেন মোহন ভাগবত অনেকটা অন্তরালে থেকে। তিনি কিন্তু প্রচার বিমুখ, প্রচারে মোহন ভাগবতকে খুব একটা ইন্টারভিউ দিতে দেখবেন না, প্রচারে থাকতে দেখবেন না। যতটা প্রচারের আলোর মধ্যে থাকেন নরেন্দ্র মোদী, ঠিক ততটাই প্রচার বিমুখ হলেন মোহন ভাগবত। মোহন ভাগবতেরও জন্মদিন এবং তিনিও কিন্তু এবছর 75 বছরে পড়ছেন। এবং খুব ইঙ্গিতপূর্ণভাবে মোহন ভাগবত তিনি প্রায় নরেন্দ্র মোদীকে বলে দিয়েছেন যে তার রিটায়ারমেন্টের সময় চলে এসেছে। তিনি আকারে ইঙ্গিতে স্পষ্ট করে দিচ্ছেন যে 75 বছর হয়ে গেলে পাবলিক লাইফে আর কোনো ইউটিলিটি থাকে না, তাই অন্যদেরকে ছেড়ে দিতে হয়, মানে চেয়ার কুর্সি সেটা অন্য কাউকে হস্তান্তরিত করা প্রয়োজন। কি ইঙ্গিত দিতে চাইছেন মোহন ভাগবত? তিনি কেন এই কথা বললেন? এবং তিনি এই কথাটা খুব বেশি দিন আগে বলেননি। গত মাসে জুলাই মাসে মোহন ভাগবত একটি অনুষ্ঠানে তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন, তখন তার এই বক্তব্য উঠে আসে এবং যা নিয়ে এই মুহূর্তে রাজনীতির অলিন্দে রাজধানীতে চূড়ান্ত জল্পনা চলছে, বিশেষ করে বিজেপির অন্দরে। এবং আপনাদেরকে দেখাবো যে বিজেপির মধ্যে থেকেও কিন্তু শার্প রিয়াকশন উঠে এসেছে মোহন ভাগবতের এই কথাটাতে। প্রধানমন্ত্রী স্বয়ং বলছেন না, কিন্তু প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ যেসব নেতারা, তারা কিন্তু মিডিয়ার সামনে মুখ খুলছেন। তারা স্পষ্ট করে দিচ্ছেন একটা কথা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপিকে প্রয়োজন নেই, কিন্তু বিজেপির এই মুহূর্তে যা রাজনৈতিক অবস্থান ভারতবর্ষের বুকে, নরেন্দ্র মোদীকে আলবাত প্রয়োজন। নইলে বিজেপি নাকি 150টি আসনও জিততে পারবে না। না, এই কথাটা তৃণমূলের, কংগ্রেসের বা বিরোধীদের কোনো নেতা বলছেন না, বলছেন স্বয়ং মোদীর একান্ত ঘনিষ্ঠ একজন সাংসদ, যার নাম নিশিকান্ত দুবে। এই নিশিকান্ত দুবের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল এবং লোকসভা থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল, যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ রোল নিয়েছিলেন ওই কেসটিতে, তার নামই হলো নিশিকান্ত দুবে। আমি একবার আপনাদেরকে গত জুলাই মাসে, মানে গত মাসে মোহন ভাগবত কি বলেছেন সেটা দিয়ে আজকের আলোচনার প্রিমাইসটা তৈরি করব, শোনাবো তিনি কি বলেছিলেন। मैं जब मर जाऊंगा तभी पहले लोग पत्थर मार के देखेंगे कि सचमुच मर गया। मत ऐसा म्हणाले 75 वर्ष का आपने किया, लेकिन मैं इसका अर्थ जानता हूं। 75 वर्ष की साल जब उड़ी जाती है तो उसका अर्थ ये होता है कि अब आपकी आयु हो गई, अब जरा बाजू हमको करने। म्हणजे त्यांच्या गौरवाकरता गौरवाचा भाव मनात घेऊन सगळं होतं, त्याच्यात तो गौरव आपल्याला चिकटू नये ह्याची ते स्वतःच काळजी घ्यायची आणि असा विनोदाचा सुरा चालून तो चिकटणारा गौरव सगळा सोडून बाहेर टाकायचा। শুনলেন আপনারা মোহন ভাগবতের বক্তব্য। গত মাসে তিনি ইঙ্গিত দিলেন যে 75 বছর হয়ে গেলে রিটায়ারমেন্ট করা উচিত, তার ডিকট্যাট তার মানে খুব ক্লিয়ার। কিন্তু মোহন ভাগবত ওখানেই থেমে থাকলেন না। গত মাসে এই কথাটা বলার পর গতকাল তিনি আবার কি বলেছেন, বিরোধীদের কাছ থেকে মোদী সরকারের সমালোচনা সেটা খুব স্বাভাবিক, সেটার মধ্যে নতুনত্ব কিছু নেই বা কোনো সারপ্রাইজিং এলিমেন্ট নেই। কিন্তু যখন সেই বিরোধিতা বা সেই ক্রিটিসিজম বা সেই সমালোচনা ঘরের অন্দর থেকে হয়, স্বয়ং মোহন ভাগবত সেই কথাটা বলছেন, যিনি, আমি যেটা বললাম যে এই মুহূর্তে যে পাওয়ার প্লে দিল্লির ডাইনামিক্স, তার মধ্যে একটা ক্ষমতার অলিন্দে রয়েছেন মোহন ভাগবত। তিনিও কিন্তু অনেকটাই ক্ষমতা এনজয় করেন, লো প্রোফাইল, কিন্তু অন্তরাল থেকে তার ক্ষমতা এক্সারসাইজ করেন। সেই মোহন ভাগবত হঠাৎ করে মোদী সরকারকে তার নীতি, বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্যের মতো দুটো এত গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে একেবারে বলা যেতে এলিমেন্টারি ইস্যুস, সেটা নিয়ে 11 বছর পর এইভাবে কোণঠাসা করার চেষ্টা মোহন ভাগবত কেন করছেন বলুন তো মোদী সরকারকে? শোনাবো। स्वास्थ्य और शिक्षा ये दो विषय ऐसे हैं आज के समय में ये बहुत बड़ी आवश्यकता बन गई है समाज की, सारी दुनिया में, क्योंकि ज्ञान का युग कहते हैं तो शिक्षा आवश्यक है। और ज्ञान प्राप्त करना है तो साधन तो उसका शरीर ही है। स्वस्थ शरीर सब कुछ कर सकता है, अस्वस्थ शरीर कुछ भी नहीं कर सकता, केवल इच्छा कर सकता है।